তাহলে আমরা আজকে পার্সেন্টেন্সের বেসিকটা শুরু করব। এইটা মানে একদম শুরু থেকে, যা ধরো তুমি অনেক দিন আগে অঙ্কগুলো করেছো, ভুলে গেছো, সেই রকম একটা জায়গা থেকে, দৃষ্টিভঙ্গি থেকে আমরা শুরু করব। দেখো, তার আগে তোমাদের কিছু প্র্যাকটিস করতে দিয়েছিলাম আমি। আমি জানি না কতজন করেছো, নিশ্চয়ই অনেকে করেছো। সেটা হচ্ছে, না করলেও করে নেবে, নামতাগুলো বা টেবিলগুলো একটু দেখে নেবে, সেই সঙ্গে স্কোয়ারগুলো একটু দেখে নেবে। এগুলো প্রতিদিনের প্র্যাকটিসের ব্যাপার। ওই জন্যই কিন্তু গ্রুপে বলেছিলাম আমি যে ম্যাথগুলো প্র্যাকটিসের ব্যাপার, তো সেগুলো আগে আগে প্র্যাকটিস করার জন্যই আমি কিন্তু করাচ্ছি। এবার যদি প্র্যাকটিস না করো, আবার কিন্তু মানে আয়ত্তের মধ্যে থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কোনো ম্যাথের এক্সপার্ট নই। অতএব মানে আমি যে তোমাদের এখানে পুরো ম্যাথ একদম মানে পার্সেন্টেন্স এবং তার মানে সব কিছু ম্যাথের সব কিছু পড়িয়ে দিই, এরকমটা নয়। কিন্তু পরীক্ষার জন্য যেটুকু দরকার সেটুকুই আমরা শিখব, এবং গোড়া থেকে শিখব। আমি ধরেই নিচ্ছি যে ম্যাথ অনেক দিন আগে করেছি, তারপরে সবটা মোটামুটি ভুলে গেছি, প্র্যাকটিসের মধ্যে নেই, সেই জায়গা থেকে আমরা শুরু করছি। এইবার আজকের যে টপিকটা সেটা হচ্ছে পার্সেন্টেন্স। এবার পার্সেন্টেন্স বলতে কি বুঝি আমরা? দেখো, যে পার্সেন্টেন্স আমরা সাধারণত এইখানে বুঝি যেটা 100 কে বেস করে ধরা হয়। মানে এটা যদি বলো, আউট অফ 100, মানে এই 100কে সাপেক্ষ করে যখন আমরা কিছু প্রকাশ করি, তখন সেটাকে পার্সেন্টেন্স বলা হয়। এবার দেখো, পার্সেন্টেন্স কথাটাও যদি আমরা ভাঙি, পার প্লাস সেন্ট। এইবার পার মানে প্রতি বা এইরকম কিছু বোঝায়, এবং সেন্ট বলতে শতাংশ বোঝায়। এবার তোমরা জানো যে আমরা 100 মানে 1 টাকা, 100 পয়সা দিয়ে 1 টাকা হয়। তোমরা দেখবে আমেরিকায় ওই পয়সা বলে না, সেন্ট বলে, যে 5 সেন্ট, 10 সেন্ট। তো এই যে যে মানে পুরো 100-র যে মানে ভাগ, তাকে সেন্ট বলা হচ্ছে। তাহলে এই সেন্ট এবং পার্সেন্টেন্সের কনসেপ্টটা আশা করি কিছুটা বোঝা গেল। এইবার তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের একটা নির্দিষ্ট মানে মার্কের পরীক্ষা হয়, সেইখানে আমাদের পার্সেন্টেজ সবসময় বের করতে হয় কোনো কিছু ফর্ম ফিল আপ করতে গেলে, যে মানে কত পার্সেন্ট পেয়েছে, 60% না 50% না 70%। তো এইটা হচ্ছে, ধরো তোমার 500 মার্কের কি 1000 মার্কের পরীক্ষা হয়েছে, তাহলে তোমাকে যদি বলা হয় তুমি কত পার্সেন্ট পেয়েছো, তার মানে কি, যদি ওই 1000 মার্ক বা 500 মার্কটাকে 100 হিসাবে ধরা হয়, তার মধ্যে কত পেয়েছো। ধরো এই যে 20%, 20% কথার অর্থ কি? 20% কথার অর্থ হচ্ছে এই 100-র মধ্যে 25% কথার মধ্যে 25% অর্থ কি না, 1/25। এবং পার্সেন্টেন্সের যে সিম্বলটা বা চিহ্নটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো। আশা করি পার্সেন্টেন্স বলতে কি বোঝানো হচ্ছে সেইটা বোঝা গেল। এইটুকু নিয়ে কারো অসুবিধে নেই। এইটা গেল প্রথম কনসেপ্ট। এইবার তোমাদের মনে রাখতে হবে যে এই পার্সেন্টেন্স এবং ফ্র্যাকশন, এই দুটোর মধ্যে কিন্তু খুব গভীর সম্পর্ক রয়েছে, এবং এই দুটোকে কনভার্ট করা সম্ভব, মানে একে অপরের মানে কি বলবো, পরিপূরক হিসাবে আমরা প্রকাশ করতে পারি। এই যে পার্সেন্টেন্স, এইটা আমরা সাধারণত 100-কে ধরে করি, বা 100-কে বেস ধরে, আউট অফ 100-কে ধরে আমরা যখন কিছু হিসাব করি, তখন সেটাকে আমরা পার্সেন্টেজ বলছি। কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে কি হয়, সেটাকে আমরা বেস কত ধরছি, 1 ধরছি, মানে 1 একক। ধরো তুমি এই যে একটু আগে পরীক্ষার উদাহরণ দিলাম,
তাহলে তুমি মাধ্যমিক পরীক্ষায় কত পেয়েছো, মাধ্যমিকের যে টোটাল নাম্বারটা সেইটাকে একটা একক হিসাবে ধরা হচ্ছে টোটালটাকে। তো এর বেস হচ্ছে 1। তাহলে এই পার্সেন্টেন্সের সঙ্গে ফ্র্যাকশনের কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে এবং একে অপরকে কিন্তু মানে কনভার্ট করা যায় বা প্রকাশ করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় অঙ্কের ক্ষেত্রে যে পার্সেন্টেন্সকে ফ্র্যাকশনে এবং ফ্র্যাকশনকে পার্সেন্টেন্সে কনভার্ট করে সুবিধা মতন অঙ্ক করি। এবার যখন পরবর্তী সময় প্র্যাকটিস আমরা করব তখন এর সুবিধাগুলো আমরা দেখব, বোঝা যাবে। এবং যারা অঙ্ক করেছো আমি কি বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছো। এই গেল দ্বিতীয় বিষয়। এইবার তৃতীয় বিষয়ে আসো, যে মানে যে কোনো সংখ্যা বা বস্তু বা কনসেপ্ট বা ধারণা যাই বলো নিজে নিজের 100%। এই কথাটার মানে কি এইটা একটু বুঝতে হবে। ধরো একটা আপেল রয়েছে, দেখো এই যে সংখ্যাগুলো বলছি এটার সমস্তটাই তো আমাদের সুবিধার্থে আমরা এই সিম্বলগুলোকে তৈরি করেছি, কিন্তু বাস্তবের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই পার্সেন্টেজটা কিভাবে কাজ করে। ধরো একটা আপেল রয়েছে, এটা যদি আমি একা খাই তাহলে মানে কি আমি আপেলটার 100%ই খেলাম। আবার যদি এটা আমি দুইজনে ভাগ করে খাই, ধরো সমান ভাগ করলাম 2 ভাগে, তাহলে সে হচ্ছে 50% খেলো বা আমি 50% খেলাম। কিন্তু এটাই যদি আবার অন্যভাবে বলি যে সে অর্ধেক খেলো আমি অর্ধেক খেলাম, সেটা কিন্তু ফ্র্যাকশনে বলছি, কথা দুটোর মানে কিন্তু এক, তাই না? এটা ধরো আমরা 50 করলাম, এই টোটাল আপেলটা কিন্তু 100%। কে জয়েন করতে চাইছে? এই টোটালটা মানে আপেলটা 100%, বা আমরা যদি হিসাবে দেখি তাহলে 1 একক। এইবার এইটাকে যদি আমরা ভাগ করে খাই, এই শতাংশের হিসাবে যদি আমরা বলবো 50% করে আমরা খেয়েছি দুজনে। এবং যদি আমরা ভগ্নাংশের হিসাবে বলি বলবো অর্ধেক করে বা মানে এই 2 ভাগের 1 ভাগ আমি খেয়েছি 1 ভাগ সে খেয়েছে, অর্থাৎ আপেলটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, 1 ভাগ আমি খেয়েছি 1 ভাগ সে খেয়েছে। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখব যে এই পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন বা ভগ্নাংশের মধ্যে, শতাংশ এবং ভগ্নাংশের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে, একে অপরকে কিন্তু মানে একটা অপরটায় কনভার্ট করা যায়। ধরো এই যে এই দেখো এখানে একটা সরল রেখা টানা আছে, এইটা ধরো যা খুশি ধরতে পারো, একটা লাঠি ধরতে পারো বা একটা ফিতে ধরতে পারো, যা খুশি, বা একটা মাঠের দৈর্ঘ্য ধরতে পারো। তো সেইটা যদি আমরা সেটাকে 100 যদি ধরি, সেইটাকে যদি মাঝ বরাবর ভাগ করি, অর্ধেক ভাগ করি, তাহলে এটা কি বলবো? ধরো এটা 100 মিটার, 100 মিটার লাঠি বা দড়ি রয়েছে, তার অর্ধেক আমি নেব অর্ধেক তুমি নেবে, তাহলে কি আমি নেব তুমি নেবে, এইভাবেই কাজ করে। এবার এইখানে যদি ভাগীদার 4 জন হতো এবং সমান ভাগে আমরা ভাগ করতাম তাহলে কি হতো? আরো ভাগ হতো মাঝখান থেকে, তাহলে এটা কি হয়ে যেত? 4 জনের মধ্যে ভাগ হলে তাহলে কি সমান ভাগে ভাগ করলে আমরা 20% করে পেতাম, মানে 100 ভাগের 25 ভাগ আমরা পেতাম। এটাকে যদি আমরা সমান 100 ভাগে ভাগ করি, তার মধ্যে 50 ভাগ আমি নিচ্ছি 50 ভাগ তুমি নিচ্ছ, কিন্তু 4 জন থাকলে সমান ভাগে ভাগ করলে তাহলে কত করে পাবো? 25 করে। এটাকেই যদি আমরা ফ্র্যাকশনে ভাগ করি
তাহলে দেখব যে এইটা আমরা লাঠি বা একটা দড়ি বা একটা ফিতে হিসাবে ধরছি, এক একক হিসাবে ধরছি, কারণ এখানে ফ্র্যাকশনের বেস ভ্যালু হচ্ছে 1। তাহলে এই একটাকে যদি আমরা ভাগ করি, তাহলে দুটো সমান ভাগে ভাগ করলে মানে ভগ্নাংশ দাঁড়াচ্ছে 1/2। অর্থাৎ এটাকে সমান, এই কথার অর্থ হচ্ছে এই যে বস্তুটা বা যে বিষয়টা আমরা দেখছি সেটা এক একক এবং তাকে সমান ভাবছি এবং তার এক যাচ্ছি। এই অবধি ক্লিয়ার? এই অবধি কে বুঝতে পারোনি আমাকে বলো, আনমিউট করে বলো যে এই জিনিসটা আমার আমার পক্ষে বোঝা সম্ভব হলো না, আরেকবার বুঝিয়ে দেন, বা কোন জায়গায় বুঝতে পারছো না। দেখো এই বেসিক কনসেপ্টটা কিন্তু আগে ক্লিয়ার করা দরকার, অনেকের কিন্তু এই জিনিসটাও অনেকটা গোলমেলে হয়ে যায়। যারা পারো খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ বলছি, আর একবার একটু ছোট্ট করে রিপিট করে দিন না, আমি একটু বাইরে ছিলাম বলে করতে পারিনি, একটু রিপিট করে ঠিক দিন না। আছে, ঠিক আছে। দেখো প্রথমত হচ্ছে আমরা শুরু করছিলাম পার্সেন্টেন্স থেকে। প্রথম কথা হচ্ছে পার্সেন্টেন্স কি, এটা আমাদের জানতে হবে। পার্সেন্টেন্স হচ্ছে যখন কোনো বিষয় বা বস্তুকে আমরা 100 একককে বেস ধরে সেই সাপেক্ষে প্রকাশ করব, তখন সেটাকে আমরা পার্সেন্টেজ বলছি। ঠিক আছে, যার মানে বেসটা সবসময় হবে 100। এবার পার এবং সেন্ট কথার অর্থ একটু আগে আমি বললাম যে শতাংশ, এবং এই সেন্ট কথাটা তোমরা দেখবে আমেরিকা বা ইউরোপিয়ান কান্ট্রিতে যখন তারা টাকা পয়সা আর কি হিসাব করে, তখন কিন্তু সেন্ট কথাটা ব্যবহার করে, আমরা যেরকম পয়সা কথাটা বা টাকা কথাটা ইউজ করি। সো এই যে 100 সাপেক্ষে আমরা কোনো কিছুকে প্রকাশ যখন করছি সেটাকেই বলছি পার্সেন্টেজ। লাইক এই যে 20%, 20% মানে 100-র মধ্যে 20, 25% মানে 100-র মধ্যে 25, অর্থাৎ কোনো বিষয় বা বস্তুর 100 ভাগের 25 ভাগ। বোঝা গেল? এবং সেই সঙ্গে এই পার্সেন্টেজ এবং ফ্র্যাকশনের মধ্যে একটা সম্পর্ক আছে। তার সম্পর্কটা কিরকম? পার্সেন্টেজটা হচ্ছে 100 দ্বারা মানে প্রকাশ করা হয় এবং ফ্র্যাকশনের বেস ভ্যালু হচ্ছে 1। তো এই যে 100% সমান সমান কিন্তু এক অংশ, তার উদাহরণ আমি এই এখানে দিলাম যে ধরো একটা আপেল নিজে, এই কারণে এইখানে দেখো 3 নম্বরে যে কথাটা আছে, যে কোনো সংখ্যা বা বস্তু নিজেই নিজের 100%, তুমি নিজেই তোমার 100%। অনেক সময় কথায় বলে না, মানে তুই তো একাই 100 রে, মানে কি তুমি একাই স্বয়ং সম্পূর্ণ, তোমার মধ্যে মানে কি বলবো, যে 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 গুণটা বা যেটার কথা বলা হচ্ছে সেইটা পুরোটা পরিপূর্ণ, তার মধ্যে কিন্তু খাদ নেই। এইখানেও আমরা কি বলছি, যে একটা আপেল, পূর্ণ আপেলকে বলছি, এই মানে অ্যাপেল ফোনের খাওয়া আপেল কথা বলছি না আমরা, এইখানে পূর্ণ আপেলের কথা বলছি। এই অ্যাপেলটাকে যদি আমরা 100% মানে একটা ইউনিট ধরি, তাহলে সেটাকে আমরা ফুল বা পুরো আপেল বলবো। ধরো যদি আপেলটা খাওয়া থাকে, তাহলে কি আমরা তখন আপেল মানে একটা আপেল বলবো? নিশ্চয়ই বলবো না। তো এইভাবে মানে ধরো যে এই আপেলটা একটা ইউনিট, যেটাকে 100 দ্বারাও প্রকাশ করা যাবে এবং মানে ভগ্নাংশ বা এক একক দ্বারাও প্রকাশ করা যাবে। তো সেইখানে দাঁড়িয়ে 100 দ্বারা যখন আমরা প্রকাশ করছি, এই আপেলটা নিজের স্বয়ং একাই 100। আবার যদি মানে ভগ্নাংশের বিচারে বলি, এ একাই এক একক। এইবার এইখানে তুমি যদি দুজনের মধ্যে ভাগ করো আপেলটা, তাহলে শতাংশের, ধরো সমান ভাগে ভাগ করলে, তো শতাংশের বিচারে তুমি যদি বলো, তখন বলবে যে আমি 50% নিয়েছি, সে 50% নিয়েছি। এবং ভগ্নাংশের বিচারে যদি আমরা বলি, তাহলে বলবো যে আমি অর্ধেক নিয়েছি 1/2 এবং সে অর্ধেক নিয়েছে 1/2। এই হচ্ছে ব্যাপার। সেই সঙ্গে এই যে বললাম যে একটা পার্সেন্টেন্সের একটা স্কেল আমি দেখালাম, যে কোনো একটা যদি লাঠি বা যে কোনো কিছু থাকতে পারে, ধরো একটা বাড়ি থাকতে পারে, ধরো দুই ভাইয়ের মধ্যে বাড়ি ভাগ হচ্ছে, সমান ভাগে ভাগ হবে,
তাহলে কি সে 50% পাবে, আমি 50% পাবো। তাহলে বা জমি ভাগ হচ্ছে, ধরো 100 বিঘা জমি আছে, তার মধ্যে সে 50 বিঘা পাবে, আমি 50 বিঘা পাবো, তাহলে 50-50 হয়ে গেলো। যদি 4 জনের মধ্যে ভাগ হয় তাহলে কি সবাই 25 বিঘা করে পাবে, মানে 25% করে পাবে। এবং ফ্র্যাকশনের ক্ষেত্রেও তাই, যে যদি আমরা 2 ভাগে সমান ভাগে ভাগ করি যে কোনো বিষয়কেই বা বস্তুকে, তখন 1/2 অর্ধেক অর্ধেক হচ্ছে। বা যদি 4 ভাগে ভাগ করি, তাহলে এখানে 4 ভাগে ভাগ করলে কি দাঁড়াবে, 4, মানে 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ সমান সমান কত, 25%। এই যে এইখানে দেখালাম 100% সমান সমান এক অংশ, এখানেও কিন্তু 1/4 ভগ্নাংশের সমান সমান কিন্তু মানে 25%। এটা কিভাবে হচ্ছে একটু পরে আমি দেখাচ্ছি। এইবার এইটা আমরা কিভাবে কনভার্ট করব, এইটা আগে বুঝতে হবে। দেখো, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন এবং ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, এই কনভার্সনটা তোমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা কোনো একটা যদি পার্সেন্টেজ থাকে সেইটাকে আমরা ফ্র্যাকশনে কিভাবে পরিবর্তিত করব, এবং যদি কোনো ফ্র্যাকশন থাকে সেইটাকে যদি আমাদের পার্সেন্টেজে প্রকাশ করতে হয় তাহলে সেইটা কিভাবে করব। দেখো, এখানে আমি লিখে দিয়েছি। তাহলে 20% কথার অর্থ কি? 20% কথার অর্থ একটু আগে আমি দেখালাম এইখানে, মানে 100 সাপেক্ষে যেহেতু, তাহলে 100 ভাগের 20 ভাগ। তাহলে এইটা আমাদেরকে ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে, কারণ পার্সেন্টেজের বেস কিন্তু 100। এবং এই যে আরেকটা ভাবে মনে রাখতে পারো, এইখানে দেখো, পার্সেন্টেজ মানে হচ্ছে 100, ফ্র্যাকশন 1, তার বেস। এইবার এইখান থেকে আমরা ফ্র্যাকশন থেকে মানে পার্সেন্টেজ থেকে যখন ফ্র্যাকশনে যাব, তখন আমরা যেহেতু ছোট সংখ্যা, মানে ফ্র্যাকশন মানে 1 মানে তো ছোট, দেখো 100 বড়, 1 ছোট, তাহলে আমাদের যদি কোনো সংখ্যাকে ছোট করতে হয় তাহলে আমরা কি করব, ভাগ করব। এইটা যেন মনে থাকে, যখন আমি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে করব তখন কি করব, 100 দিয়ে ভাগ করব। তাহলে এই যে 120/100, তাহলে এইটাকে যদি আমরা কাটি, কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এই 20/100 বা 1/5, দুটো কথার মানেই কিন্তু এক। এই দুটোর কথার মধ্যে পার্থক্য কি কিছু আছে? পার্থক্য নেই। এইটা বোঝা গেল? এইটাকে বুঝতে পারলে না, যে কোনো আমরা যদি পার্সেন্টেজকে ফ্র্যাকশনে নিয়ে যেতে চাই, যেটা করতে হবে সেটা হচ্ছে দিয়ে ভাগ করতে হবে। কথা বোঝা গেল? পার্সেন্টেজ থেকে আমরা ফ্র্যাকশনে যখন যাব তখন আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশটা পাবো। সেম, তাহলে এই 1/5, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই 20% আর 1/5 দুটোই সমান। তাহলে এটা আগে তো আমরা পার্সেন্টেজ থেকে নিয়ে গেলাম ফ্র্যাকশনে, এবার তাহলে ফ্র্যাকশন থেকে আবার আমাদের পার্সেন্টেজে আমরা নিয়ে এসে দেখব যে সত্যি 20% হচ্ছে কিনা। এইবার তাহলে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার নিয়ম কি? এইখানে তো ভাগ করেছিলাম, তাই না? এখানে বললাম যে ভাগ করতে হবে, কিন্তু যখন আমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজের দিকে যাব তখন কি করতে হবে,
100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এইখানে আমি 100 দিয়ে গুণ করেছি, তাহলে 100 দিয়ে গুণ করলে তোমরা জানো এইটার নিচে অলরেডি 1 রয়েছে। এইটা তো বোঝো নিশ্চয়ই, যদি কোনো কিছু সংখ্যার নিচে না থাকে মনে মনে আমরা 1 ধরে নিতে পারি। তো এটা ধরার কিছু নেই, কিন্তু তারপরেও আমি বলে দিলাম। এই 5 দিয়ে যদি 100কে কাটি তাহলে কত? 20 দাঁড়াচ্ছে, এবং 20-র সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে? তাহলে 20 হচ্ছে, তাহলে 20%। এই নিয়মটা কে বুঝতে পারোনি আমাকে বলো, যে পার্সেন্টেজ থেকে আমরা যখন ফ্র্যাকশনে নিয়ে যাব তখন 100 দ্বারা ভাগ করব, এবং ফ্র্যাকশন থেকে যখন পার্সেন্টেজে নিয়ে আসব তখন 100 দ্বারা গুণ করব। এইটা হচ্ছে একদম খুব বেসিক কনসেপ্ট, কারণ পরবর্তীতে কিন্তু এই কনসেপ্টটা কাজে লাগবে। অতএব এইটা কিন্তু মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, এবং সেইটা বারবার 2-4টে অঙ্ক প্র্যাকটিস করেই কিন্তু এইটা আসবে। বলো, এই জিনিসটা কে বুঝতে পারো না? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব সহজ করেই বোঝালাম। বুঝতে পেরেছি। বেশ, এই টেবিলটা দিয়েছিলাম তোমাদের, যারা মোটামুটি আগের দিকে জয়েন করেছিল প্রত্যেকে এই টেবিল পেয়েছো। আমি বলেছিলাম এগুলো দেখতে, মানে তারপরে স্কোয়ারের, তারপরে কিউবের, এগুলো সমস্ত কিছুই দিয়ে দিচ্ছিলাম। তারপরে মানে বেসিক যেগুলো ম্যাথ করার জন্য লাগে প্রত্যেকটাই আমি দিয়ে দিয়েছিলাম। তো যদি করে থাকো ভালো, না করে থাকো একটু চর্চার মধ্যে রাখবে, কারণ এটা লাগবে। এবার যে এই যে আমরা এইখানে যে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ এবং পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন এটা নিলাম, এইখানে টেবিলে দেখো, এইখানে ফ্র্যাকশন টেবিল আমি একটা দিয়ে দিয়েছি। তাহলে তো আমরা বের করতেই পারি, তাহলে এইটা আমরা কেন মুখস্থ করব? এর মুখস্থ করতে বলেছিলাম, মুখস্থ এই কারণেই করব যে পরীক্ষার হলে যেন আমাকে এই ক্যালকুলেশন করতে সময় না লাগে। সেই জন্যই এই টেবিলটা আমাকে মুখস্থ করতে হবে। যখনই দেব 1/2, তার মানে আমাকে যেন ক্যালকুলেশন করে বের না করতে হয় যে এটা 50% এর কথা বলছে, কিন্তু এখন আমরা ক্যালকুলেশন করব, কারণ এইটা আমাদের মগজের মধ্যে ঢোকাতে হবে। ঠিক আছে? অতএব যারা পেন পেপার নিয়ে বসেছো তারা একটু ট্রাই করো। এইখানে আছে কি? স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ না? এরকম হচ্ছে কি? না, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে। তুমি নালে লেফট করে আবার জয়েন করতে পারো। ঠিক আছে, চলো এইবার দেখো, এটা এক অংশ, এইটা বুঝতে কারো অসুবিধে নেই, কিন্তু এটা বের করবে কিভাবে? আমি কি বলেছিলাম, এটাকে আমরা কি করব? আনমিউট করো, বলো কি করব এটাকে। স্যার হুম, স্যার 1% 1/100 ইন্টু 100, 100 ইন্টু না 100, 1 বাই, না 1 বাই, স্যার ওটাতে 100 হবে, ওটা তো হবে না ভগ্নাংশ, হ্যাঁ নিচের গুলো হবে। এটা এক, মানে এই যে দেখো আমি কি বলেছি, তোমাকে যখন ভগ্নাংশ এটা থেকে স্যার একাই আছে। গুণ করতে হবে, মানে ভগ্নাংশ থেকে তুমি যখন পার্সেন্টেজে আসবে তখন তোমাকে গুণ করতে হবে। কিসের সঙ্গে গুণ করতে হবে? 100-র সঙ্গে। তাহলে এখানে 1 আছে, তাহলে তোমাকে কত দিই? 100 দিয়ে গুণ করতে হবে 1-এর সঙ্গে, তাহলে 100ই দাঁড়ালো, তাই না? স্যার এই ভগ্নাংশ করলে 1/0 ইন্টু 100, ওইটা 1/0, 0 হয় না কখনো নিচে, 0 1 থাকে নিচে। মানে স্যার যদি ভগ্নাংশ দেখাতে হয় তাহলে বললাম। হ্যাঁ, ভগ্নাংশ যদি না, তুমি এইটা আছে কি ফ্র্যাকশনে আছে, এক অংশ ইজিক্যাল টু এইটা, এটা আমাকে তো প্রমাণ করতে হবে। এইটার ক্ষেত্রেই দেখো 1/2 এর ক্ষেত্রে, তাহলে এইটা 1/2 আছে, তো ইজিক্যাল টু 50% লিখেছি, তাহলে এটা আমার প্রমাণ করতে হবে। তো স্যার এখানে 1/2 ইন্টু 100, তো হুম, স্যার এখানে 1/2 ইন্টু 100 ইকুয়াল টু 50%।
হ্যাঁ সেটাই তো মানে বলার চেষ্টা করছি এবং এতক্ষণ ধরে বোঝাচ্ছি। তাহলে এটা আচ্ছা ধরো তোমাকে এই জিনিসটা দেওয়া নেই, তাহলে তোমাকে এই ভগ্নাংশটা দিয়ে তোমাকে বলেছে এটা ইজিক্যাল টু কত পার্সেন্টেজ, তাহলে তুমি কিভাবে বের করবে? 2 এবং এর সঙ্গে কি গুণ করতে হবে বলো? স্যার ইন্টু 100। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়াবে? 50 একের সঙ্গে গুণ করলে 50। 50। এইটা অনেকটা সহজ মনে হচ্ছে তোমাদের, কিন্তু এই প্র্যাকটিসটা করতে হবে যখন তোমরা দেখবে যে একটু মানে বড় ফ্র্যাকশন আসছে বা একটু আনকমন ফ্র্যাকশন আসছে, তখন কিন্তু একটু অসুবিধা হবে। এই জন্যই বলছি যে এই দেখবে যে এই এই ধরো 1/3 বা 1/11, এই ক্ষেত্রে অনেকের অসুবিধা। এইটা মুখস্থ থাকলে কি হবে, এই ধরনের ইয়েগুলো কিন্তু খুব কমনলি আসে। তখন তোমার কমনের মধ্যে যদি পড়ে যায় তাহলে তোমার কত অন্তত 1 মিনিট বেঁচে গেল বা 40 সেকেন্ড বেঁচে গেল। পরীক্ষার হলে 40 সেকেন্ড 1 মিনিট বাঁচা মানে অনেকটা বড় ব্যাপার। ঠিক আছে, এইবার এইটাকে 1/3 কে যদি আমরা পার্সেন্টেন্সে প্রকাশ করি তাহলে কিভাবে করব এটা দেখো, প্রত্যেকেই নিজে নিজে ক্যালকুলেট করো যারা ক্যালকুলেশন করার বা করছেন অনেকদিন ধরে। তাহলে এটাকে কি করব, 100 দিয়ে গুণ করব, প্রসেস। তাহলে 3 দিয়ে 100কে যদি আমরা কাটতে যাই, মানে কাটাকাটি কি হবে? হবে না। না স্যার। তাহলে আমরা তো এভাবে ভাগ করেছি, তাই তো? কারণ স্যার এইটা যদি ক্যালকুলেশন করো তার মানে 100/3 হয়ে গেল। তাহলে এইবার 100/3 কে আমরা মানে ভাগ আছে, তাহলে 3কে 100কে 3 দিয়ে ভাগ করব আমরা। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? প্রথমে 3 দিয়ে যাবে, 9 থাকলো এখানে 1, এই শূন্যটা এখানে কেটে চলে আসবে। আশা করি ভাগের নিয়মগুলো সবার মনে আছে, না সেটাও ভুলে গেছো? এইবার তাহলে আবার 10 আছে, 3 হবে, সরি, 9 আছে। হ্যাঁ। তাহলে এটা কত দাঁড়ালো? 33 পূর্ণ 1/3। হুম, তাহলে আমরা কিন্তু দেখছি যে এই 1/3 যে আমরা ইজিক্যাল টু 33 পূর্ণ 1/3 লিখেছি, এটা কিন্তু আমরা সঠিক লিখেছি। মানে আমি এখানে যে লিখেছি, তুমি প্রমাণ, আমাকে তো প্রমাণ করতে হবে বা তোমাকে তো প্রমাণ করতে হবে যে 1/4 মানে হচ্ছে 25%ই হচ্ছে। এটা 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 তোমরা করো, এটা সহজ আছে। তাহলে এটা কি করবে, এটাকে যদি প্রত্যেকটা দেখো যে আমি কোথাও ভুল লিখেছি কি। 4×25 100, 25%। 5 কত 100। দেখো এখন মুখে মুখে হয়ে যাচ্ছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। এটা এটা ক্যালকুলেট করো, 1/6 ইজিক্যাল টু 16×2=3। এটা যে আমি লিখেছি, এটা কি আমি ঠিক লিখেছি? হ্যাঁ স্যার ঠিকই আছে। তাহলে 100 দিয়ে আমরা এইবার এখানে সরাসরি কাটা যাচ্ছে না, তাহলে যদি ভাগ 100কে, 4 এখান থেকে 0 কেটে আসবে, 40, 6 36, 4 থাকলো, তার মানে এখানে দাঁড়াচ্ছে 4। কিন্তু দেখো 2/3 এটা কাটাকাটি চলে যাবে, তাই না? তাহলে এটা ঠিকই আছে। তো এই এই টেবিলটা তোমরা একটু দেখে নেবে, 1/7, তারপরে 1/8, এই যে যা আছে, এবং এইটা একটু অভ্যাস করবে যারা একদমই অভ্যাসের মধ্যে নেই, তাহলে কিন্তু পরবর্তী অঙ্কগুলো সহজ হবে। তুমি যদি এটা স্কিপ করে যাও, তোমার যদি এটা খুব ভালো ইয়ে না থাকে, দখল না থাকে এইটার,
এই ফ্র্যাকশন টেবিলটা, তাহলে কিন্তু তোমার একটু অসুবিধে হবে। এইবার এই কনসেপ্টটা তো আমরা বুঝতে পারলাম ফ্র্যাকশন টেবিলের, আশা করি এগুলো তোমরা করতে পারবে। প্রত্যেকটার মোটামুটি আমি পদ্ধতি দেখিয়ে দিলাম, করে দিলাম। এইবার আসো 7 নম্বর কনসেপ্টে। দেখো একটা জিনিস এইখানে 1/5 ইকুয়াল টু 20%, 20% এখানে আমরা দেখেছি। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করো, এখানে যদি আমরা ডবল করি, তোমরা জানো যে অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা হয় যে যদি কোনো একটা ইকুয়েশন থাকে, ডান পাশ এবং বাম পাশ যদি সেম থাকে, ধরো এ পাশেও যেই এটা সমান সমান এটা বলা আছে, তাহলে এইখানে যদি আমি 2 দিয়ে গুণ করি বা মানে যে কোনো সংখ্যা দিয়ে, সমপরিমাণ সংখ্যা দিয়ে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি, সেই সঙ্গে ওই সেম সংখ্যা দিয়ে ওই সেম জিনিসটা যদি করি, যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে কিন্তু দুটো একই থেকে গেল, তাই না? আমি কি বললাম বুঝতে পারলে? ধরো 1 আছে ইকুয়াল টু 1, এইখানে যদি আমি +1 করি, এখানে +1 করি, এখানে যদি +1 করি, হলো মানে বেসিক কোনো পার্থক্য হলো কি, দুটো কিন্তু দুই দিকে সমানই থাকলো, সেই জিনিসটার কথাই এখানে বলছি। এইখানে দেখো যদি আমরা এইখানে ডবল করি, তাহলে কিন্তু এইখানে বেড়ে যাচ্ছে। ধরো এই মানে 1টাকে যদি আমরা 2 করি, তাহলে 2/5 মানে 40%। তুমি একটা জিনিস খেয়াল করো, এই 5টা কিন্তু নিজে 100%, 100%। এর আগে এইখানে যে আমি বলেছিলাম যে কোনো সংখ্যা নিজেই নিজের 100%, এই 5 আছে মানে হচ্ছে কি, এ কিন্তু নিজেই নিজের 100%। এই জিনিসটা বুঝতে পারলে তো, যে যে কোনো সংখ্যাই থাকবে তখন যে মানে নিজেই নিজের 100% হবে। তাহলে এই যে 5 এইখানে 100%, এইখানে তুমি যে কোনো বিষয় প্রকাশ করার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। যেরকমটা আমি একটু আপেলের উদাহরণ দিলাম একটু আগে, যে একটা আপেলকে যদি আমরা 5 ভাগে ভাগ করি, তার দুই ভাগকে এখানে বোঝাচ্ছে। তাহলে এইখানে এই যে 5 যে রয়েছে এইটা 100%, এবং এই তার 2%, 2 ভাগকে বোঝাচ্ছে। এটাকে যদি আমরা শতাংশের মানে কনভার্ট করি, তাহলে এটা কিন্তু 40 হচ্ছে, তাই তো? এবং দেখো 3/5 যদি হয়, তাহলে সেটা 60% হচ্ছে। 4/5 হলে সেটা কিন্তু 80% হচ্ছে, এবং মানে 5/5 হলে তাহলে 100% হয়ে যাচ্ছে। কারণটা কি, যে 5 ভাগের 5 ভাগই আমি নিয়ে নিচ্ছি, মানে পুরোটাই আমি নিয়ে নিচ্ছি। আশা করি এই কনসেপ্টটা বোঝা গেল, যে এইখানে যদি মানে বাড়ে, তাহলে কিন্তু মানে এইদিকেও পার্সেন্টেজটা বাড়বে। আচ্ছা, তাহলে এইটা বের করো তো তোমরা, 1/20 ইজিক্যাল টু কত পার্সেন্ট, এই ভগ্নাংশটা? স্যার বলবো? হুম, 5%। 5%। তার মানে কি, এই ধরো এটা নিজেই 100, সেইটাকে যদি আমরা মানে সমান ভাগে ভাগ করি, তার 1 ভাগ, 20 ভাগের, এখানে কোনো বিষয় বা বস্তুর 20 ভাগের 1 ভাগ বোঝাচ্ছে, তাই তো? এই ভগ্নাংশটার মানে আশা করি এতক্ষণে বোঝাতে পেরেছি, যে নিচের যে সংখ্যাটা থাকবে এটা কিন্তু নিজেই নিজে 100%, তার 1 ভাগ বোঝাচ্ছে। এটাও দেখো, এটাও ক্যালকুলেশন করে বের করো, 3/4%, হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা 75%। 75%। তাহলে এই যে একদম বেসিকটা, এইটা আশা করি ক্লিয়ার হলো, অসুবিধা হবে না। মানে নিচে যা থাকুক না কেন 100 তো ওটা ধরে নিতে হবে। হ্যাঁ, ওটা হচ্ছে 100 নিজেই, মানে 100 মানে কোনো ধরো এইখানে যদি যখন আমরা অঙ্ক করব, তখন তো এরকম করে বা কোনো বিষয়ে আমরা বাস্তব জীবনে হিসাব করব,
তখন এইটা তো মানে এখন অঙ্কের খাতায় রয়েছে, কিন্তু আমরা বাস্তব জীবনে যদি আসি, এইটাকে যদি আমরা মানে বাস্তবে প্রয়োগ করি, তাহলে কি কোনো একটা বিষয় বা বস্তুর 4 ভাগের 3 ভাগকে এখানে বোঝাচ্ছে। ধরো সেটা তোমার জমি হতে পারে, ঘর হতে পারে, তোমার ধরো এক ঝুড়ি আপেল আছে, সেটাকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম, তার 3 ভাগ তোমাকে দিয়ে দিচ্ছি। এই কথা এইটার মানে হচ্ছে তাই দাঁড়াচ্ছে। তাহলে ওই ঝুড়িটা তখন স্বয়ং নিজে 100% হয়ে যাবে বা এক একক হয়ে যাবে, এক ঝুড়ি ফল। সেখানে অনেকগুলো ফল থাকতে পারে, কিন্তু ওইটা নিজে তখন 100%। এইবার তাহলে এই যে যে পার্সেন্টেজটা আছে এটা ফ্র্যাকশনে করো। এখন আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, তাহলে এইটা নিশ্চয়ই করতে পারে। দেখো এখানে কি আছে, 16/2/3 পার্সেন্টেজ। এইটাকে যখন আমি একটা ফ্র্যাকশনে বা ভগ্নাংশে পরিণত করব, তাহলে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাব। কিন্তু যখন তুমি ক্যালকুলেশন করতে শিখবে, এই প্রসেসটা তুমি ছোট্ট করে স্কিপ করে দিতে পারো। আমি যেরকম করেছি, তাহলে কি 16-র সঙ্গে 3-এর গুণ হবে প্লাস 2 যোগ হবে, তাই তো? এই ফ্র্যাকশনটাকে আমি যদি মানে ভাঙি এই পূর্ণ সংখ্যাটাকে, তো তাহলে কি দাঁড়াবে, 50/3 দাঁড়াবে, তাই তো? এইবার সেইটাকে আমরা যদি ফ্র্যাকশনে প্রকাশ করি, তাহলে আমি কি বলেছিলাম যে এইটাকে কিন্তু তখন তোমাকে গুণ করতে হবে কি দিয়ে, 100 দিয়ে, তাই না? একদম প্রথমে এই যে শেখালাম যে আমি এই কনসেপ্টটা, এটা কিন্তু মনে রাখতে হবে। যখন আমি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে যাব, তখন 100 দিয়ে ভাগ করব, আর যখন ফ্র্যাকশন থেকে তোমার পার্সেন্টেজে আসবো, তখন 100 দিয়ে গুণ করব। একটা সহজ উপায় কি বললাম, যে পার্সেন্টেজ যেহেতু বড়, ফ্র্যাকশন যেহেতু ছোট, তাহলে আমরা যখন কোনো কিছুকে ছোট করব, তার মানে কি তাকে ভাগ করব, এবং কোনো কিছুকে যখন বড় করব, তখন আমরা সেটাকে গুণ করব। এই কথাটা শুধু মনে রেখে দিতে হবে। তাহলে এইটাকে আমরা যখন ফ্র্যাকশনে করছি, তখন আমাদের কাছে সংখ্যাটা দাঁড়াচ্ছে 50/3। এইবার সেইটাকে আমরা তাহলে গুণ করব। গুণটা কিন্তু উপরের 50-এর সঙ্গে হবে না, ঠিক আছে? এই নিচের 3-এর সঙ্গে হবে। এটা যদি শুধু 50 থাকতো, যদি একটা পূর্ণ সংখ্যা থাকতো, তাহলে কিন্তু 50-এর সঙ্গে গুণ হতো। কিন্তু এটা যেহেতু পূর্ণ নয়, ভগ্নাংশ সংখ্যা, তখন এটা কিন্তু নিচের সংখ্যার সঙ্গে, ডিনোমিনেটরের সঙ্গে গুণ হবে, তাই না? বাংলা এটাকে আমরা কি বলি, একটাকে বলি লব, উপরেরটাকে, আর নিচেরটাকে হর, তাই তো? তো এই হরের সঙ্গে কিন্তু গুণ হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, দেখবে 1/6 কিন্তু তোমাদের দাঁড়াচ্ছে। এইটাকে তোমরা নিজে ক্যালকুলেট করো। 1/6 এই পার্সেন্টেজটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি, দেখো এখানেও একটা উদাহরণ দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আজকে আমি একদম বেসিকটা ধরালাম। এইবার দেখো এগুলো অঙ্কে কিভাবে আসবে। অঙ্কে সাধারণত তোমরা এতক্ষণ এই ভগ্নাংশ এবং পার্সেন্টেজ বা শতাংশ এগুলো দেখলে, এইবার এগুলো কোথায় কাজে লাগবে, কোথায় দেখবে অনেক সময় অঙ্ক আসে যে এরকম করে দুটো ভগ্নাংশ দিয়ে দিয়েছে, কোন মানে ছোট থেকে বড় সাজাও, বা বড় থেকে ছোট সাজাও, বা কোনটা বড় কোনটা ছোট, এরকম কোশ্চেন আসে। একদম প্রথম যে নিয়মটা,
সেইটা হচ্ছে ধরো এরকম 2/5 3/5। এইখানে একটা জিনিস খেয়াল করো যে এটার যে নিচের দুটো সংখ্যা খেয়াল করো, এখানে মার্ক করছি আমি, নিচের দুটো সংখ্যা সেটা দুটোই কিন্তু একই। এইবার যখন হর সবার ক্ষেত্রে এক হবে তখন এই হরটাকে কিন্তু আমরা বাদ দিয়ে করতে পারবো। কেন করতে পারবো? যখন হর সমান সমান, তার মানে এইখানে একটু আগে ভালো করে খেয়াল করো, আমি বলেছিলাম এই নিচের সংখ্যাটা নিজেই নিজের 100%। তাহলে দুটোই কিন্তু একই সংখ্যা, তার মানে ধরো কোনো একটা বিষয় বা বস্তুর 5 ভাগের, এখানে 2 ভাগের কথা বলছে, এখানে 3 ভাগের কথা বলছে। অতএব এখানে আমরা সরাসরি বুঝতে পারছি যে উপরের যে সংখ্যাটা সেটা যেটা বড় থাকবে সেটাই বড়। কারণ 5 কোন একটা, ধরো এটাকে 5 ভাগে যদি ভাগ করি, এই টোটাল 5 ভাগে ভাগ করলাম, তো ধরো তোমাকে আমি দিলাম 2 ভাগ, তাহলে তুমি কম পেলে, আমি 3 ভাগ নিয়ে নিলাম। এই কথাটার মানে তো হয় যে 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ যদি আমি নিই, বেশি নিলাম মানে বড় অংশ নিলাম, এবং এইটা যদি তোমাকে দিই 5 ভাগের 2 ভাগ, তাহলে তোমাকে ছোট অংশ দিলাম। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এইটা কিন্তু মানে 3-এর থেকে এই 2 যেহেতু ছোট, অতএব এইটা ছোট হবে, এইটা বড় হবে। আশা করি এটা বোঝা গেল। ডিনোমিনেটর যখন বুঝতে পেরেছি। তোমার মানে সমান হবে তখন ডিনোমিনেটরকে তুমি একদম ডিলিট করে দাও, পরিষ্কার কথা, ডিনোমিনেটরের কথা তুমি ভুলে যাও, তখন আর দেখতে হবে না। যখন সমান আছে তখন উপরের যে সংখ্যাগুলো বড় থাকবে সেটা বড়, উপরের যে সংখ্যাটা ছোট থাকবে সেটা ছোট। এইটা গেল প্রথম নিয়ম। এইবার এটাকে যদি পার্সেন্টেন্সে দেখো, এই 2/5 মানে কত পার্সেন্ট? 5 কুড়িতে 100, তার মানে এটাকে যদি 100 ধরো, তাহলে কি এই 100-র এইখানে তোমরা নিশ্চয়ই জানো যে 100কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগে কত করে পড়ছে? 20, তাই তো? এভাবে বিভিন্নভাবে ক্যালকুলেশন করে দেখবে মানে বিষয়গুলো পরিষ্কার হচ্ছে। তাহলে এইটা যদি 100 হয়, ধরো 100 ধরলাম আমি, তাহলে এই 100 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগে কত করে পড়ছে? প্রতিটা ভাগে পড়ছে হচ্ছে 20 করে। তো 20-র সঙ্গে যদি 2 গুণ করি, তার মানে 40%, তাই না? এইবার মানে যদি 5 ভাগের 3 ভাগ বলি, তাহলে এটা 60%-এ গিয়ে দাঁড়াচ্ছে। তুমি ভালো করে খেয়াল করো যে এইখানে এই কনসেপ্টটা আমি বোঝালাম কিন্তু, যে কিভাবে বাড়ছে। ওপরের সংখ্যাটা যদি বাড়ে, নিচের ডিনোমিনেটর যদি সেম থাকে, তখন কিন্তু পার্সেন্টেজটা বাড়বে। তাহলে যখন আমরা বড় ছোট এরকম অঙ্ক দেবে, তখন কিন্তু যদি ডিনোমিনেটর সেম থাকে, তখন কিন্তু আমাদের বের করতে খুব সুবিধা হবে। এইটা একটা। এছাড়াও আরো একটা পদ্ধতি আছে, এটা হচ্ছে মানে ক্রস মাল্টিপ্লিকেশন, মানে কোনাকুনি ভাবে গুণ করা। এইবার এইটার মধ্যে দিয়ে হয় কি, যখন ধরো দুটো ভগ্নাংশ আছে, কোনটা ছোট আছে কোনটা বড় আছে, তখন তুমি কোনাকুনি গুণ করে দেবে। এই 5-এর সঙ্গে দেখো তীর যেই দিকে আছে, তীরের মাথাটা, তো এই 5-এর সঙ্গে 2 গুণ করো, 5 দুগুণে কত? 10 হচ্ছে, এখানে লিখবে। আর এই দিকে যদি 5-এর সঙ্গে 3 গুণ করো, তাহলে এখানে দাঁড়াচ্ছে 15। তাহলে কোন সংখ্যাটা বড়? 15 বড়, তাই না? তাহলে 15 যদি বড় হয়, তাহলে এই সংখ্যাটা বড়। তাহলে এই একটা নিয়ম গেল, যেটা যদি ডিনোমিনেটর সেম থাকে, উপরের সংখ্যা যেটা বড় সেটাই বড়।
সঙ্গে পার্সেন্টেজ, তোমরা ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বের করেও দেখতে পারো। এটাও দ্বিতীয় রকম পদ্ধতি গেল, যে কিভাবে আমরা এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বের করতে পারি সেটা শিখলাম, এবং সেটা বের করে যেইটার পার্সেন্টেজ বড় হবে সেটাই বড়। এবং তার সঙ্গে আরো একটা পদ্ধতি, সেটা হচ্ছে মানে কোনাকুনি গুণ করা। এবার নিশ্চয়ই এই ডিনোমিনেটর যদি সেম থাকে তখন আমরা নিশ্চয়ই এই কোনাকুনি গুণ করতে যাব না। যখন এই ডিনোমিনেটরগুলো একটু আলাদা আলাদা থাকবে তখন কিন্তু এই যে এই পদ্ধতিটা, এইটা কিন্তু কাজে আসবে। এবার ডিনোমিনেটর যদি সেম থাকে তবু যে এই পদ্ধতি কাজে আসবে না সেটা, সে তাতেও আসবে, কিন্তু অত দূর করার দরকার নেই। কিন্তু যখন তোমাদের এই ডিনোমিনেটর আলাদা আলাদা থাকবে, তাহলে দেখো কোন একটা বিষয় বা বস্তুর এখানে 3 ভাগের 2 ভাগের কথা বলা হচ্ছে, এবং এখানে 5 ভাগের 4 ভাগের কথা বলা হচ্ছে, অতএব এইখানে কিন্তু আলাদা আলাদা বলা হচ্ছে। অতএব আমরা কিন্তু এইটা নিশ্চিত করে বলতে পারছি না ওই মুহূর্তে যে কোনটা ছোট কোনটা বড়। এই ক্ষেত্রে আসবে ক্রস মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কোনাকুনি আমরা গুণ করব। ঠিক, এবার তাহলে কোনাকুনি আমরা যদি গুণ করি, 5 দুগুণী 10, 10 হচ্ছে, তাহলে প্রথমে 10 লিখলাম, এবং 3 4 12, তাহলে এইখানে 12টা বড় 10টা ছোট। তাহলে আমরা কিন্তু অনায়াসে এইবার বলতে পারছি যে এটা ছোট এটা বড়। মানে এইটা যখন আমরা আরো অন্য একটু বড় সংখ্যা যদি থাকে বা অন্যরকম থাকে, তখন কিন্তু আমরা এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারবো। এবার যদি বলো 3 সংখ্যার থাকে, 4 সংখ্যার থাকে, সেটাও করাবো আমরা। আর একদিনে খুব বেশি মানে দিয়ে ফেললে অনেক সমস্যা হতে পারে। অতএব এই যে যেইটুকু কনসেপ্ট বোঝালাম, এইটুকু আগে প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে কিন্তু আমরা 3 সংখ্যারগুলো এবং তারপরে ধীরে ধীরে আরো একটু টাফ অঙ্কের দিকে যাব। এই যে বেসিক কনসেপ্টটা আমি দিলাম, এইখানে কে বুঝতে পারোনি, আমার কোথায় বুঝতে পারোনি বল, নির্দ্বিধায় বল, যে এই জায়গাটা বোঝা গেল না। যে আমি এই যে বেসিক কনসেপ্টটা হচ্ছে যে প্রথমত এই ফ্র্যাকশন টেবিলটা, এবং এই যে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ, এইটা আজকের মানে কোর বিষয় যেটা আমরা শিখলাম। দাদা বলছি ক্রস গুণে কোনটা কোন দিকে লিখবো, মানে ওটা কিভাবে, মানে এটা ঠিক এই জায়গাটা আমি বুঝতে পারলাম না। এইখানে বুঝতে পারলে না তো, ওইখানেই তোমাকে দেখালাম যে এই যে তীর চিহ্নটা আছে, দেখো ওপরের যে সংখ্যাটা অর্থাৎ লব, এই লবটা সঙ্গে এই হরটার গুণ হচ্ছে, তার মানে এই যে 2 এর সঙ্গে যে গুণ হচ্ছে প্রথমটা, তাহলে এইটা প্রথমে বসবে। বুঝতে পারলে? এই যে পরের লবটা যেই দিকে থাকবে, অপরের দিকের যে হরটার সঙ্গে যদি গুণ হয় তখন এটা সামনে বসছে, খেয়াল করলে? এবং এইটা গুণ হয়ে গেল এই পরবর্তী অপোজিটের লবের সঙ্গে, এই প্রথমটার হরের গুণ হলো, এইবার সেইটা কিন্তু পরে বসছে। এই দেখো মাথার তীর চিহ্ন কিন্তু এখানে দেওয়া আছে, মানে এইভাবে যাবে আবার এইভাবে যাবে, এই গুণফলটা এখানে বসে যাবে, এই গুণফলটা এখানে বসে যাবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বেশ, তাহলে এইটুকটার প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আমরা এই মোটামুটি 5-6টা ক্লাস লাগবে ফ্র্যাকশন এবং পার্সেন্টেজ, পুরো কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর যারা ডিআই এর জন্য এই পার্সেন্টেজটা প্র্যাকটিস করছো বা করবে, সরাসরি ডিআই এ না গিয়ে আগে এই পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এই জিনিসগুলো আগে ক্লিয়ার হয়ে যাক, তারপরে আমরা ডিআই এর প্র্যাকটিস করব কিন্তু। ঠিক আছে? আর এগুলো কিন্তু মাঝে মধ্যে একটু দেখতে হবে নিয়মগুলো, নাহলে কিন্তু ভুলে যাবে প্র্যাকটিসের মধ্যে না থাকলে। এবং এই যে ফ্র্যাকশন টেবিলটা দিলাম, এটা একটু
দেখে নেবে। আগেও দিয়েছিলাম বোধহয় একবার প্রথম দিকে। এই ফ্র্যাকশন টেবিলটা একটু তোমরা দেখে নেবে। ঠিক, আর কারো কোনো প্রশ্ন? আর বলো। না স্যার, ভালো বুঝা গেল। আশা করি একদম খুব সহজ সরল ভাবে বোঝাতে পারলাম, কারো কোনো অসুবিধে হয়নি। দাদা এই পিডিএফটা আপনি দিয়ে দেবেন তো? হ্যাঁ, পিডিএফ গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার বলছিলাম, হুম, এই 11-12 এর যে এইবার যে পরীক্ষাটা হলো, তো অ্যারাবিকের কোশ্চেনটা আমি পাচ্ছি না স্যার। 9-10টা পেয়েছি, তো ওটা কি অনলাইনে পাওয়া যাবে স্যার? অ্যারাবিকের কোশ্চেন তো আমি গ্রুপে দিয়েছি। তুমি যদি না পেয়ে থাকো তাহলে আমি আরেকবার দিয়ে দেবো। মানে স্যার আমার ওই মোবাইলটা হয়ে গেছে স্যার, মানে ওটা হোয়াটসঅ্যাপ আউট হয়ে গেছে, খুলছে না, নতুন করে খুলেছি। ঠিক আছে, তুমি আমাকে একবার টেক্সট করে রাখবে, নাহলে কিন্তু আমি ভুলে যাবো। আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুমি আমাকে যেটা পার্সোনালি টেক্সট করে রেখো, আমি তোমাকে হ্যাঁ স্যার, যেটা অ্যারাবিকের টিআর কোশ্চেন 3 যেটা এক্সামটা হলো স্যার। হ্যাঁ, টিআরই 3 কোশ্চেন পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং আমার কাছেও রয়েছে। স্যার। আপনি পাঠিয়ে দিন স্যার, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? তাহলে এটা প্র্যাকটিস করবে তোমরা, ঠিক আছে? একটু একটু করে প্র্যাকটিস করবে, একদম মানে ছেড়ে দেবে না কিন্তু ম্যাথ পারি না বা আমার ভাল লাগছে না, ভালো লাগে না, এটা করবে না একদম। এত সহজ করে বোঝানোর পর যদি মানে না বুঝতে পারো, স্যার আবারও বলবে ম্যাথটাকে আমি ছেড়ে রেখেছিলাম, কিন্তু আজকে যেটা বুঝতে পারলাম স্যার, তো দেখছি ভালোই লাগবে। একটু মানে বুঝে বুঝে করলে এবং বাস্তবের সঙ্গে মিলিয়ে মিলিয়ে করলে বোঝা যাবে। এবং মানে একদম ঝট করে আমরা গাছে উঠবো না, খুব ধীরে 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 উঠবো। তাহলে আশা করি মানে বোঝা যাবে। বেসিকটা যদি ক্লিয়ার হয় না, তারপরে দেখবে অঙ্কগুলো করতে খুব মানে ভালো লাগছে। তুমি বুঝতে পারবে যে কোথা থেকে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আর শুধু যদি সরাসরি অঙ্ক করাই, প্র্যাকটিস করাই, তাহলে কিন্তু সেইটা হবে না। হ্যাঁ স্যার, আপনি খুব আজকে সোজা মেথডটাই বলেছেন। এবার ধরো যারা খুব ভালো অঙ্ক পারে তাদের বলে এ তো আমি জানি, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, তাই না? যারা ম্যাথ মোটামুটি প্র্যাকটিস করে তাদের তো এটা তো ক্লিয়ার আছে। এবং যারা দীর্ঘদিন প্র্যাকটিস না করে তাদেরও হয়তো এই সমস্যা হয়, এটা হয় স্বাভাবিক। তো ঠিক আছে, তোমরা পড়তে থাকো। আর যারা টিআরই 4 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, আবার বলি যে সাবজেক্টটা কিন্তু সাইড বাই সাইড কভার করে রাখো। আর হিস্ট্রির পোর্শনটা তো আমি যেগুলো দিচ্ছি ওগুলো কিন্তু মানে শেষ করে রাখবে, ঝুলিয়ে রাখবে না, ঠিক আছে? আর এনসিইআরটিটা ভালো করে পড়বে। আর ইউজিসি নেট এবং সেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা কিন্তু এই ডিআইটাকে অবশ্যই মানে পাকিচ্য করবে, ডিআইটাকে ছাড়বে না কিন্তু। এখান থেকে অন্তত 5-এ 5 পাওয়ার মতন জায়গা আছে, সেইভাবে কিন্তু পড়াবো। অতএব ডিআইটাকে কিন্তু একদম অবহেলা করবে না, ডিআইটা কিন্তু তোমাদের করতেই হবে। দাদা কথাটা কেটে গেল, আরেকবার একটু রিপিট করবেন? বললাম টিআরই 4 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা সাইড বাই সাইড সাবজেক্টটা কভার করে রাখবে, ঠিক আছে? আর যারা ইউজিসি নেটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা সেটের জন্য, তারা কিন্তু ডিআইটা কোনোভাবেই ছাড়বে না, যে অঙ্ক ভাল লাগে না বলে আমি ছেড়ে দেব, সেটা কিন্তু করবে না। আমি খুব সহজ করে বোঝাচ্ছি, অতএব একটু চেষ্টা করলে হয়ে যাবে। অতএব ওখান থেকে মানে 10 আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আপাতত সকলকে শুভরাত্রি। ওকে দাদা, থ্যাংক ইউ, রাখছি তাহলে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, খুব ভালো লাগলো ক্লাসটা স্যার। শুভরাত্রি স্যার। হ্যাঁ, শুভরাত্রি।